স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। ঘর গুছাতে গিয়ে দেশের প্রধান দুই দল প্রায় বিব্রত হয়। সরকারের থাকার দায়িত্ব আর সরকারের না থাকার দূরত্ব কখনো কখনো তাদের দারুণ বিপাকে ফেলে। এসব নিয়ে আজকের আলোচনা দল সরকার প্রশাসন। কথা বলতে স্টুডিওতে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট এম আমিনুদ্দিন, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনি জানেন যে গত মঙ্গলবার রাতে দলের সিনিয়র নেতাদের সাথে বৈঠককালে বেগম জিয়া বলেছেন যে 5 জানুয়ারি নির্বাচনের পর হঠাৎ করে আন্দোলন স্থগিত করে দেওয়া ঠিক হয়নি, 2008 সালের নির্বাচনে যাওয়া ভুল ছিল বলেও তিনি মন্তব্য করেন। এই দুটি সময় আপনারা যারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আছেন, আপনি তাদের অন্যতম, আপনি কি পরামর্শ দিয়েছিলেন? আপনিও কি মনে করেন 5 জানুয়ারি নির্বাচনের পর আন্দোলন স্থগিত করে দেওয়া ঠিক হয়নি বা 2008 সালের নির্বাচনে যাওয়া ভুল ছিল কিনা? ধন্যবাদ আপনাকে। দর্শক স্বাগতম। এই যে দুটো বিষয় নিয়ে আপনি কথা বললেন যে বিএনপির সিনিয়র নেতাদের সাথে বিশেষ করে স্থায়ী কমিটির সভায় ম্যাডাম খালেদা জিয়া এই কথাগুলো বলেছেন, এটা কিন্তু আপনি কোন তথ্য থেকে পেয়েছেন আমি জানি না, আমার কাছে এই তথ্য নেই। আমরা খবরের কাগজে পড়েছি। আপনি খবরের কাগজে পড়েছেন, আমার কাছে এই তথ্যটি নেই। তবে আমি মনে করি যে আন্দোলন 5 জানুয়ারির আগে আমরা করেছি। আমরা 5 জানুয়ারির পরে আন্দোলনটা স্থগিত করবার একটাই কারণ ছিল, সেটা হলো যে 96-র 15ই ফেব্রুয়ারিতে যে বিএনপি নির্বাচনটা করেছিল এবং নির্বাচনের আগেই বিএনপি বলেছিল যে এই নির্বাচনটা হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের দাবি মেনে নিয়ে এবং আওয়ামী লীগ ছাড়াও অন্যান্য দল, বিরোধী দলের দাবি মেনে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সংবিধানে অন্তর্ভুক্ত করবার জন্য, আর তারপরেই আমরা এটাকে ছেড়ে দেব এবং বিএনপি তাই করেছিল। 15ই ফেব্রুয়ারির নির্বাচন 1996-তে করে তারা মাত্র কয়েকদিনের মধ্যেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার সরলীকরণ হলো কিনা যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর আপনার যদি সে সময়কার ঘটনা মনে থাকে, আমি যেহেতু সাংবাদিকতা মাত্র শুরু করেছি সে সময় আমার স্পষ্টই মনে আছে যে সেই সময় কিন্তু লাগাতার আন্দোলন, সংগ্রাম, হরতাল, অবরোধ এবং অন্যান্য সব রকম কর্মসূচি দিয়ে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 29শে মার্চ গিয়ে প্রায় 1 মাস 14 দিন পর, বা যদি এটা 28 বা 27 মার্চ হবে, তখন গিয়ে বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তারা এটা করবে না। মানে আমার মনে হয় যে আপনিও তখন সাংবাদিক ছিলেন, ঢাকা শহরেই কর্মরত ছিলেন, আমিও কিন্তু তখন ঢাকা শহরে ছিলাম। মানে আমি যা দেখেছি, আমার নিজ চোখে যা দেখেছি, যে ওই শপথ গ্রহণের পরেই কিন্তু পার্লামেন্ট ডেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করবার কাজেই রত ছিলেন বিএনপি। এবং সেই সময়ে এই সরকারের মতো কিন্তু এই যে আন্দোলন সংগ্রাম হয়েছে, আপনি জানেন যে তখন জনতার মঞ্চ হয়েছিল এবং আরো অনেক কিছু, কিন্তু একটা গুলি হয়নি এবং আন্দোলন দমানোর জন্য অগণতান্ত্রিক বা স্বৈরাচারী কর্মকাণ্ডের সাথে প্রসঙ্গে নিশ্চয়ই আপনাকে আরো শুনবো। আপনি যদি এই সময়কার কথা বলেন, আপনি কি মনে করেন যে 5 জানুয়ারির পরে আন্দোলনটা কমিয়ে দেওয়া আসলে ভুল ছিল কিনা? আমার মনে হয় যে 5 জানুয়ারির পরে আমরা আশা করেছিলাম যে সরকার তার ধারাবাহিকতা শেষ করেই একাদশ নির্বাচনের জন্য সরকার যেভাবে সকল পর্যায়ে বলে এসেছিল, সকল মন্ত্রীরা বলে এসেছিল, আপনি এখনো ভিডিও ফুটেজ এবং পত্রিকা খুললে দেখতে পাবেন যে সেটা তারা বলেছিল। আমরা ভেবেছিলাম যে সরকার তার কথা রাখবে, কারণ সরকার কখনো রাষ্ট্রের সাথে জনগণের সাথে প্রতারণা করতে পারে না। সরকারের কথা রাখাও কিন্তু আজম ভাই, সরকারের কথা রাখাও কিন্তু একটু কন্ডিশনাল ছিল সে সময় সরকার বলেছিল যে একাদশ নির্বাচনের ব্যাপারে যদি এই নিয়ে কথা হয় যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই ব্যবস্থায় নির্বাচন হবে, তাহলে নির্বাচনটা দেওয়া। আপনার কি সেই ব্যবস্থা রাজি আছেন? না, আপনি বোধহয় একটু ভুল বলেছেন বা সঠিক বোধহয় তথ্যটা বলেননি। তখন ছিল আবুল মাল আব্দুল মুহিত অর্থমন্ত্রী, তখনও ছিলেন, এখনো আছেন। তিনি সহ সকল মন্ত্রীরা বলেছেন যে এটা শুধুমাত্র সংবিধান ধারাবাহিকতার রক্ষার নির্বাচন, আমরা একাদশ নির্বাচনটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করব না। আমরা তারপরেই আমরা বিরোধী দলের সাথে আলোচনা করে সংলাপ করে একাদশ নির্বাচনের বিরোধী দল চাইলে এবং যদি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য ব্যবস্থা মেনে নেয়, বিরোধী দল চাইলে না, বিরোধী দলের সাথে সংলাপের মধ্য দিয়ে একাদশ নির্বাচনে সংলাপে একটা পদ্ধতি বেরিয়ে আসবে। কিন্তু এখন কি হচ্ছে যে তারপরে যখন নির্বাচনটা হয়ে গেল, তারপরে এখন সরকার জাতির সাথে এবং রাষ্ট্রের সাথে প্রতারণার তারা শুরু করেছে। এখন পর্যন্ত তারা নির্বাচন নিয়ে কথা বলছে না, সংলাপ নিয়েও কথা বলছেন না, বলেন যে তারা 5 বছর। আজম ভাই, আপনার কাছে আমি আবার আসবো। অ্যাডভোকেট এম আমিনুদ্দিন, আপনি যদি একটু বলতেন যে আজকে পার্লামেন্টের সভায় সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা জানিয়েছেন 10ম সংসদকে বৈধতা দিয়েছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। আপনি একজন
আইনজীবী, সংবিধান বিষয়ক আপনি বিভিন্ন মামলা করেছেন, মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন অনেক গুরুত্বপূর্ণ মামলায়। সিপিও আইপি এর বিজয় চলতি সংসদের বৈধতা দিয়েছে কথাটা বলা মানে কিরকম হলো? মানে না, এটা আমার মনে হয় যে আমরা যেভাবে বলি, তার আগে আমি জাস্ট একটি কথা শুধু বলে আমার আরম্ভ করতে যাচ্ছি। আজম ভাই বললেন যে ইতিপূর্বে মন্ত্রীরা বলেছেন যে নিয়ম রক্ষার অথবা সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন। আমার মনে হয় আমরা যদি আইনের ব্যাখ্যাটা করি অথবা আমরা যদি সংবিধানের ব্যাখ্যা করি, তাহলে কি হচ্ছে যে সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য কিন্তু নির্বাচন হয়। সংবিধানের ধারাবাহিকতাটা কি হচ্ছে যে 5 বছর পরবর্তীতে নির্বাচন হবে। আইনের নিয়মটা কি হচ্ছে যে একটি সংসদের মেয়াদ অন্তে আরেকটি সংসদ নির্বাচিত সংসদ এইখানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে এবং তারা কাজ করবে। সেটা তো ধারাবাহিকতা, সেটা এখানে তো কোনো ভুল নাই। সেটা ঠিকই আছে আমিন ভাই, কিন্তু আসলে কি স্পিরিটটা তাই ছিল? তখন কি এরকম বলা হয়েছিল না যে একাদশ সংশোধন? আমি একাদশ নির্বাচন সংসদে আলোচনা হবে, কিন্তু এখনই করতে হবে কেন? এই মুহূর্তে কি প্রয়োজন? সেটা আলাপ আলোচনার মধ্যে আমি সবসময় মনে করি আলাপ আলোচনার মাধ্যমে হবে। আমিন ভাই, আপনি এটা বলেন যে সরকারের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছিল কিনা যে দশম সংসদ নির্বাচন এক নিয়ম রক্ষা নির্বাচন? নিয়ম রক্ষা আমি আপনাকে বলি, যদি নিয়ম রক্ষার নির্বাচন বলেও থাকে, সেটা তো অবশ্যই নিয়ম রক্ষার নির্বাচন। এবং একাদশ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা করা হতে পারে, একাদশ নির্বাচন হতে পারে এরকম আপনি একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ সবগুলোই তো হবে, সবগুলো নিয়ম রক্ষার নির্বাচন। আপনাকে 5 বছর পরে নির্বাচন করতেই হবে, না করলে তো গণতন্ত্র থাকবে না। সেটা 5 বছর পরের কথাই বলা হচ্ছে। আপনি যেটা বলছেন সিপিএ, আমরা অবশ্য বুঝেছিলাম যে আসলে 5 বছর থাকবে না। এখন হয় কি আন্ডারস্ট্যান্ডিংটা, এখন আমি আমার মতো করে বুঝবো, আপনি আপনার মতো বুঝবেন, কারণ সবার তো নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি আছে। আমরা আলোচনা এবং বোঝার দুজনই আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে আমরা বোঝার চেষ্টা করি বা বলার চেষ্টা করি। সেই কারণেই আমি বলছি যে আমরা যদি শুধু মনে করি যে না এই 3 মাস 2 মাস পরে এই হবে, তা না। আর আজম ভাই যেটা বলছেন, আপনি যেটা বলছেন, ওই সময় তো আমরাও ঢাকা শহরে ছিলাম এবং মনে আছে আমাদের যে মতিয়া চৌধুরীকে কোনো দাঁড়াতে দেওয়া হয়নি। ওনাকে কিন্তু মাটিতে পুলিশ নির্যাতন করেছিল। উনি একজন নেত্রী, উনি একজন এদের সম্মানিত নাগরিক, তারপরে কিন্তু ওনাকে কি করেছিল? তারপর মেয়র হানিফ তৎকালীন মেয়র ছিলেন, নির্বাচিত মেয়র ঢাকার, তাকেও কিন্তু পুলিশ নির্যাতনের শিকার হতে হয়েছিল এবং কিন্তু রাস্তায় বসে গিয়েছিলেন। উনি যখন রাস্তায় বসলেন, তার সাথে অনেক লোক চলে আসলো। তার পরবর্তীতে কিন্তু ওনাকে আর তুলতে পারেনি। উনি কিন্তু ওখানে নাওয়া খাওয়া ভুলে লোকজন নিয়ে বসে থাকার কারণে কিন্তু সরকার পতন না। মানে আমিন ভাই, পয়েন্টটা কি? মানে বিএনপির মধ্যে যদি একজন মতিয়া চৌধুরী থাকতো, বিএনপির মধ্যে যদি একজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একজন থাকতো, তাইলে কি মানে এইটা মেনে নিত আওয়ামী লীগ? না। মানে দাবিটা কি? না, জনগণের দাবি কিনা আগে বুঝতে হবে, জনগণ সম্পৃক্ত কিনা। জনগণের দাবি এটা বোঝা যাবে কেমনে? আমি 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর আপনি দেখছেন সারা দেশ অচল হয়ে গিয়েছিল, সকল মানুষ রাস্তায় নেমে গিয়েছিল। কারণ হচ্ছে যে বিএনপি সে সময় গুলি চালায় নাই, সেজন্য। আপনি কি তার আগে মনে আছে যে শুধুমাত্র সারের দাবি দিয়ে কতগুলো লোক মারা গিয়েছিল? গুলি চালানোর মতো অবস্থা থাকতে হবে। যখন আপনি 200 লোক থাকে লাঠি পিটাও করবেন, 500 লোক গুলি করবেন। যখন 5 লাখ লোক আসে তখন কিন্তু গুলি করে না। তার মানে এটা কিন্তু মনে রাখতে হবে। তার মানে 5 লাখ লোক, 5 লাখ 10 লাখ লোক যখন নামবে, তখন বুঝতে হবে যে জনসমর্থন বা জনসম্পৃক্ততা রয়ে গেছে। এই প্রসঙ্গে আমি অবশ্য আজমের কাছে পরে আসবো যে 16 ফেব্রুয়ারি থেকে বা 15 ফেব্রুয়ারি থেকে আমরা যে এরকম আন্দোলনে জনসম্পৃক্ততা দেখেছি, 6 জানুয়ারি থেকে এরকম কোনো কিছু দেখিনি। 6 জানুয়ারি নির্বাচনটা হয়ে যাওয়ার পর মানুষ স্বাভাবিকভাবে তাদের সকল কাজকর্ম করতে শুরু করেছে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী চট্টগ্রামে 9 বছর পরে গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান HM এরশাদ। তিনি বলেছেন বর্তমানে দেশে কোনো গণতন্ত্র নেই। যেই দেশে গণতন্ত্র নেই সেই দেশের মন্ত্রিসভাতে উপস্থিতি খোদ প্রধানমন্ত্রীর বিশেষ দূত, এই বিষয়গুলি নিয়ে নিশ্চয়ই মানে আমরা আসলে ঠিক বুঝতে পারছি না মানে তিনি কি বলতে চাইছেন। আপনি কি একটু বুঝতে পারছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী? এটা আসলে আগে একটু অন্য প্রসঙ্গটা একটু জবাব দিয়ে নিই। সেটা হচ্ছে আমাদের দেশে 91 সালে একটা নতুন সরকার এসেছিল, 96 সালে এসেছিল, 2001-এ এসেছিল, 2008-এ এসেছিল। এই কোন সরকারই কিন্তু শপথ নেওয়ার আগে বা শপথ নেওয়ার সময় বলেনি পরবর্তী সংসদ আলোচনা নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। শুধুমাত্র এই 20 থেকে 25 বছরের ইতিহাসে 2013 সালের ইলেকশনের 14 সালের ইলেকশনের সময়ই মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 10ম সংসদ নিয়ে আর কথা বলার সুযোগ নেই, এখন একাদশ সংসদ ইলেকশন নিয়ে কথা বলা যেতে পারে। তখন সেটার অবশ্যই একটা ইমপ্লিকেশন ছিল। প্রবলেম যেটা হয়েছে পরবর্তী সময়ে নানা কারণে বিএনপি এই সুযোগটাকে ক্যাপিটালাইজ করতে পারে নাই, বা যারা ইলেকশন চাচ্ছিল শান্তিপূর্ণ আন্দোলনে চলে গেছে অথবা কোয়াইট মুভমেন্টে চলে গেছে, অথবা তারা ধারণা করেছিল শান্তিপূর্ণ মুভমেন্ট করলে হয়তো একটা সমঝোতা হবে, অথবা তারা এক্সটার্নাল ফোর্সটাকে অনেক বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল রাদার দেন ইন্টারনাল প্রেশার। এটা হচ্ছে ওই কথাটা যেহেতু আসছে। আর আমাদের যেটি চিটাগাংয়ের যে সমাবেশটি হলো, এটাতে কিন্তু অভূতপূর্ণ মানুষ এসেছে। আমি মিডিয়াতে দেখেছি, আমি যেতে পারিনি।
অনেকদিন পর আমাদের একটা সমাবেশে প্রচুর জনসমাগম হয়েছে। দেশে গণতন্ত্র সংকট তো অবশ্যই চলছে। গণতন্ত্রের যে 7-8টি নিয়ামক আছে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার, পার্টিসিপেটরি জাস্টিস, এর একটিও তো এখন নাই। এমনকি আমরা বলবো প্রশাসন, আপনার আজকে বিষয়বস্তু প্রশাসন সরকার, আজকে প্রশাসন সরকার চালাচ্ছে না সরকার প্রশাসন চালাচ্ছে, অর্থাৎ লাস্ট যে এলিমেন্টটা অ্যাকাউন্টেবল এবং ট্রান্সপারেন্ট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সেটাও ধ্বংস হয়ে যাচ্ছে। তো এই অবস্থাতে গণতন্ত্র অবশ্যই নেই, গণতন্ত্র সংকট তো চলছে। এটা আওয়ামী লীগ স্বীকার করুক না করুক, দেশের জনগণ ফিল করছে, সবাই ফিল করছে। কিন্তু সাহেব আপনি গণতন্ত্রের যে সংকটের জি। বলে আমি 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 জনাব শামীম পাটোয়ারির সাথে একটি জিনিস আমি প্রশ্ন রাখতে চাই। উনি বলছেন গণতন্ত্র নাই, ধ্বংস হয়ে গিয়েছে। সেই গণতন্ত্রে ওনারা কিভাবে আছেন, আমার মনে হয় এটা খোলাসা করবেন। ওনারা কি তার মানে ধ্বংস করার জন্য ওনারা নিজেরাও এইখানে আমি contribute করছেন? এই বিষয়ে আসলে প্রশ্ন করতে চাইছিলাম যে আপনি যেই গণতন্ত্র নাই, আপনি যে ফর্মুলাতে বলছেন, সেই ফর্মুলাতে তো মানে সামহাউ কিছুটা জাতীয় পার্টি পড়ে যায়, এটাই তো বলতে চাচ্ছি। অনেকটাই এই পড়ে যায় বিষয়গুলো, জাতীয় পার্টি। এই অনেকগুলো পড়বে না, কারণ জাতীয় পার্টি খুব ক্ষুদ্র একটি অংশই ওখানে আছে। এই বিষয়গুলো নিয়ে 5 দিনের আগে পরে আপনাদের যে শেষ করছি আমি। আমি বলছি আপনাদের প্রেসিডেন্ট, উনি তো প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা, মন্ত্রী উনি তো এখনো তো ই করছেন, না, চালিয়ে যাচ্ছেন। এখন দুধ এখানে একটি প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী কাউকে কোনো অ্যাসাইনমেন্ট দিলে এটা ডিনাই করার মতো সহনশীল রাজনীতি বাংলাদেশে নাই, বা পৃথিবীর অনেক দেশেই নেই। এটা হলো একটা বাস্তব সমস্যা। আর 5 জানুয়ারি ইলেকশনের আগে পরে এই বিষয়গুলো নিয়ে এত আলোচনা হয়েছে, এখন আসলে আমাদের মনে হয় সম্মুখ দিকে দেখা দরকার, সামনে সমাধানটা কিভাবে হবে। এখন যেটি মনে হচ্ছে 2019 সালের আগে আওয়ামী লীগ ইলেকশন দিবে না, বিএনপি মধ্যবর্তী ইলেকশন চাচ্ছে। এই তো জিনিসটা সমস্যা, পিছনে গিয়ে তো সমাধান হবে না, সামনে কিভাবে সমাধান হবে। আসলে আমাদের দেশে যতগুলো এই পর্যন্ত ভোটারবিহীন ইলেকশন বা ভোটার কম ইলেকশন হয়েছে, কোনোটাই কিন্তু পূর্ণ মেয়াদে ছিল না। যেটি প্রশ্নবিদ্ধ একটি ইলেকশন, আমরা কি বলে 86, 88, 96, একটাও কিন্তু মেয়াদ কখনো 5 বছর বা 2 বছর এক্সিট। আমরা একটু সামনে যাওয়ার প্রসঙ্গে জনাব রহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি, যে আপনার কাছে আমার ওই প্রশ্নটা আমি আসলে বিরতির পরেই করতে চাই। এটি করতে চাই যে আসলে সামনে আমাদের কি আছে, আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। না, ধন্যবাদ আপনাকে। আমি শুনছিলাম হ্যাঁ তিনজনের কথা। রাজনীতির যে একটা জগাখিচুড়ি অবস্থা চলছে, বোধহয় এই আলোচনার মধ্য দিয়েও বোঝা যায় এবং সামগ্রিক পরিস্থিতিতেও সেটা বোঝা যায়। কারণ আমি রাজনীতি বলতে যে চলতি রাজনীতির কথা, এবং যেটা আপনি মিন করলেন এইখানে যে আলোচনা করলেন, দেখুন এই আলোচনার মধ্য দিয়েও পরিষ্কার যেটা আমরা দেখলাম। একটা হচ্ছে যে যারা ক্ষমতাসীন, তার যারা বড় পার্টনার বলে দাবিদার, তারাই বলছে গণতন্ত্র শেষ, মানে নাই। তার মানে গণতন্ত্রহীনতার কথাটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার যারা গণতন্ত্রের দাবিদার হয়ে অন্য ক্ষমতার বাইরে বিরোধী দল, জনগণ যাদেরকে ভোট দেয়, তারা যে গণতন্ত্রের কি রূপটা করতে চায় জনগণ সেটা বোঝে না। বোঝে যে 71-এর ঘাতক যাদের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে, যারা একটা ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়, অগণতান্ত্রিক শক্তির দিকে যেতে চায়, তাদের সাথে থেকে তারা কাজটা করছে। রাজনীতি এইরকম একটা জায়গায় ঘোরাফেরা করছে, এবং দুর্ভাগ্য হচ্ছে এর বাইরে যে শক্তি আছে যারা জনগণের ইস্যু নিয়ে কথা বলছে, সেইটা কখনো মানুষের কাছে আসছে না। আমি একটা দুইটা কথা বলি। ধরুন এই ঢাকা শহর, সম্প্রতিকালে অনেক আলোচনার মধ্যে কিন্তু বসবাসযোগ্য ঢাকা চাই নিয়ে একটা আন্দোলন হলো, ওইরকম চোখের সামনে আসে নাই। আমি আপনার এখানেও বলে গিয়েছি যে বাংলাদেশের কৃষকদের অনেক সমস্যার মধ্যে পাট নিয়ে সমস্যা ছিল। আজকে পত্রিকায় দেখলাম পাট যখন কৃষকদের কাছ থেকে মজুতদারদের কাছে আসছে, তখন দামটা বেড়ে গেছে। ওই জায়গাটা নেই। এটা আমরা জানি যে যুবকদের, বাংলাদেশের শিক্ষিত যুবকদের, বেকার যুবকদের অবস্থা কি, শিক্ষিত বেকার যুবকদের সংখ্যা বেড়ে গেছে সংকটটাই। শিক্ষার যে সংকটটা দিন দিন ঘনীভূত হচ্ছে, সেই জায়গাটায় আমাদের কিন্তু জায়গাগুলো নেই, অর্থাৎ এই আলোচনাগুলো আসছে না। বাংলাদেশে প্রকৃতপক্ষে নির্বাচনী গণতন্ত্রের কথাও যদি বলি আমরা, তাহলে এমন একটা নির্বাচন দরকার যেখানে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং সকল জনগণ ভোটে দাঁড়ানো থেকে শুরু করে সবটা ঠিক ঠিক মতো করতে পারবে। তাহলে তার জন্য কোন ধরনের দরকার? পৃথিবীর সমস্ত জায়গায়, আরো উন্নত জায়গায় নির্বাচন ব্যবস্থার সংস্কার করে করে আগাচ্ছে। এই এজেন্ডাই থাকছে না আমাদেরকে। নির্বাচনের এই যে তথাকথিত বড় দলগুলোর যে ধারাগুলো থাকছে আলোচনার, সেই রকম একটা সংকটের মধ্যে থেকেই এইটা বুঝি, যেটা আপনি বললেন যে কোন দিকে যাব বা যাচ্ছি কোথায়, রাজনীতির যে গুমোট আবহাওয়া, সেইটা থেকে কিন্তু মুক্তি আমরা পাচ্ছি না। আপনি খুব আশু এটার মুক্তি দেখছেন? আমি গুমোট আবহাওয়া থেকে আশু কোনো মুক্তির সম্ভাবনা দেখা যাচ্ছে না। একটাই পথ আছে, যদি জনগণ ঘুরে দাঁড়ায়। কারণ জনগণ যদি এইখান থেকে, জনগণ ঘুরে দাঁড়াতে হলে আসলে কার নেতৃত্বে ঘুরে দাঁড়াবে, এবং অ্যাডভোকেট আহমেদ আজম খানও বা কি মনে করছেন যে কিভাবে জনগণ ঘুরে দাঁড়াতে পারে? আমরা বিরতির পর ফিরছি। আজম ভাই আপনার কাছে।